বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল কর্তৃক আয়োজিত করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে একাদশ শ্রেণী যুক্তিবিদ্যা বিষয়ের সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত। আজ একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আব্দুল মালেক খান, প্রভাষক, দর্শন বিভাগ। তোমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাসে ধারাবাহিকভাবে যুক্তিবিদ্যা অধ্যয়ন করেছ। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে যুক্তিবিদ্যায় ফ্যালাসি বিষয়ে একটি কোশ্চেন হয়। ফ্যালাসি শব্দের অর্থ হচ্ছে লজিকের ভাষায় যেটাকে বলা হয় অনুপপত্তি। আর সাধারণভাবে আমরা এটাকে এই অনুপপত্তি এই জিনিসটা হচ্ছে তোমার এক ধরনের ভুল বা ত্রুটি। তো এই যে আমরা যখন যুক্তিবিদ্যা পড়ি বা যুক্তিবিদ্যার বিষয়ে একটি সমালোচনা আছে যে যুক্তিবিদ্যায় সাধারণত অনেকেই এটা নিয়ে সমালোচনা করে থাকে। যেমন ধরো যে কিছু যুক্তি আছে ভুল, আবার কিছু যুক্তি আছে শুদ্ধ। যুক্তি দুই ধরনের, বৈধ এবং অবৈধ। আসলে এই অবৈধ যুক্তিগুলো নিয়েই সমালোচনা বেশি হয়। যেমন এই বিষয়ে আমি তোমাদেরকে একটা যুক্তির কথা বলতে পারি, যেটাকে 4 টার্মস অফ ফ্যালাসি বলা হয়, যে চতুষ্পদী যুক্তি বা চতুষ্পদী অনুপপত্তির যে বিষয়টা। এখানে বলা হয় যে আই টাচ দ্য টেবিল, টেবিল টাচ দ্য গ্রাউন্ড, দেয়ারফোর গ্রাউন্ড টাচ দ্য টেবিল, বা আই টাচ দ্য গ্রাউন্ড। এটা তোমার এক ধরনের অর্থাৎ বাংলাটা এরকম যে আমি টেবিল স্পর্শ করেছি, টেবিল মাটি স্পর্শ করেছে, সুতরাং আমিই মাটি স্পর্শ করেছি। এটা একটা যুক্তি, সহানুমানের যুক্তি। এখানে আশ্রয় বাক্যের সংখ্যা 2টা এবং সিদ্ধান্ত 1টা, বাট এটা হচ্ছে এক ধরনের ভুল যুক্তি। তো এই কারণে যুক্তিবিদ্যায় এই যুক্তিগুলো সহানুমান সম্পর্কিত যে যুক্তি, এই যুক্তিগুলো বৈধতা বিচারের একটি প্রশ্ন থেকে যায়। আমরা সেটাকে টেস্ট করলে বা বৈধতা বিচার করলে বুঝতে পারবো যে যুক্তিটা বৈধ নাকি অবৈধ। আসলে না বুঝেই সমালোচকরা না বুঝেই ওই বৈধ যুক্তিগুলো পড়েই মনে করে যে যুক্তিবিদ্যা বোধহয় এরকমই। আসলে কিন্তু তা নয়। এটা তাদের আগে জানতে হবে যে যুক্তি দুই ধরনের, এটা ভুল হতে পারে, শুদ্ধও হতে পারে, বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। তো এই কারণে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে যুক্তিবিদ্যায় অনেকগুলো ফ্যালাসি রয়েছে। মূলত তোমরা এই ফ্যালাসি শব্দটা জানবে এইভাবে যে ফ্যালাসি মানে কি, এক ধরনের ভুল। আর লজিকের ভাষায় যেটাকে বলা হচ্ছে অনুপপত্তি। তো আমাদের অনেকগুলো ফ্যালাসির মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যালাসির কথা তোমাদেরকে বলবো। এরকম অনেকগুলো ফ্যালাসি আছে, যেমন একটা অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলেছি, 4 টার্মস অফ ফ্যালাসি, চতুষ্পদী অনুপপত্তি। পথ সম্পর্কে আমাদের 3টা ফ্যালাসি রয়েছে। একটা হচ্ছে কি মধ্যপদজনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। তাহলে 3টা। আর বাক্য, যেটা অমাধ্যম অনুমান তোমাদেরকে পড়িয়েছি, সেই অমাধ্যম অনুমানে বাক্য সম্পর্কিত 2টা ফ্যালাসি আমরা পাই। সেটা হচ্ছে কি, যেমন ধরো এই বাক্যের মধ্যে আছে 2টা ফ্যালাসি। এই বাক্যের সরল আবর্তন, এখানে 2টা তুমি দেখবে। সেটা 2টা কি কি, যে এ বাক্যের বৈধ সরল আবর্তন, আরেকটা হচ্ছে এ যুক্তি বাক্যের অবৈধ সরল আবর্তন। আর ও বাক্য সম্পর্কিত আরেকটা ফ্যালাসি রয়েছে, সেটা হচ্ছে ও বাক্যের অবৈধ
অনুপপত্তি। এই মোটামুটি 7-8টা ফ্যালাসির নাম তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে, কারণ ফ্যালাসি যুক্তিগুলো টেস্ট করতে গেলে, বৈধতা বিচার করতে গেলে তোমাকে আগে এই অনুপপত্তির নামগুলো অবশ্যই ক্লিয়ারলি মুখস্থ করে রাখতে হবে। তাহলেই তুমি বুঝতে পারবে যে একটা যুক্তি যখন তোমাকে পরীক্ষা করার জন্য দেওয়া হবে, পরীক্ষার খাতায় যখন তোমাকে লিখতে হবে, একটা যুক্তি দিয়ে দিল, বলা হলো যে যুক্তিটি বৈধতা বিচার করো, ভ্যালিডিটি প্রুভ করো। এই ভ্যালিডিটি প্রুভ করতে গেলে তোমাকে অবশ্যই আগে প্রথম কাজটা হচ্ছে এই ফ্যালাসি কয়টার নাম মুখস্থ করতে হবে। আমি বোর্ডে কয়েকটি ফ্যালাসির নাম ক্রমান্বয়ে লিখেছি, তোমাদেরকে এখন দেখাচ্ছি। 1 নম্বরে আছে, অবশ্যই আমি এই কয়টার নাম কিন্তু অলরেডি বলেই ফেলেছি, তো তোমরা এক নজর দেখে নাও। যে 1 নম্বরে আছে এ বাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি। একইভাবে এ বাক্যের বৈধ আবর্তনজনিত অনুপপত্তি। দুইটা বিষয় আছে এখানে। এ বাক্যই এ বাক্যে 2টা ফ্যালাসি হয়। কি কি? একটা হচ্ছে অবৈধ আবর্তন, আরেকটা হচ্ছে বৈধ আবর্তন। 3 ও বাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি। 4-এ আমি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট এই চতুষ্পদী অনুপপত্তি। ইংরেজি নামটা তোমরা জেনে রাখবে, এটা একটু জানার দরকার আছে। 4 টার্মস অফ ফ্যালাসি অথবা ফ্যালাসি অফ 4 টার্মস। এখন 5-এ আছে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি 6-এ, 7-এ আছে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি, আর 8-এ আছে অনুস্বীকৃতিমূলক অনুপপত্তি, আর 9-এ আছে পূর্বক স্বীকৃতিমূলক অনুপপত্তি। এই যে অনুপপত্তিগুলো, এটার একটা ক্লাস আমাদের একটা না কয়েকটা ক্লাস নিতে হয় অনুপপত্তির। তোমরা আগে এই নামগুলো জানো। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কয়েকটি অনুপপত্তির নাম বলো, তোমরা একাধারে বলতে থাকবে। যখন তোমরা পারবে তখন এই অনুপপত্তির ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবে। তো এখন আমি একটু আলোচনা করি এখানে যে এই অনুপপত্তির বিষয়গুলোতে আমরা যদি এ বাক্য সম্পর্কে আলোচনা করি, তাহলে এ বাক্যটা কি? এ বাক্য অর্থাৎ এই যে তোমার এই বাক্য যেটা, এই 3টা খেয়াল করে দেখো, এই 3টা কিন্তু বাক্যের মধ্যে, এ বাক্য এবং ও বাক্য। এবং এই আবর্তনগুলো যেহেতু লেখা আছে, দেখো আবর্তনটা হয় কি? এটা একটা অমাধ্যম অনুমান। আমি আগের ক্লাসে বলেছি আবর্তন অমাধ্যম অনুমানেই সংগঠিত হয়। তো আবর্তন যখন হয় তখন একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এই কারণে এটা অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের সংজ্ঞায় বলা হয়েছে যে একটি যুক্তি বাক্য থেকে একটি সিদ্ধান্ত টানার নামই হচ্ছে অমাধ্যম অনুমান। তাহলে আমরা যখন এই আবর্তন করতে গেলে দেখা যাবে যে আমরা সাধারণত দেখি এ বাক্যকে, আমি পূর্বের ক্লাসে বলেছি এ বাক্যকে আবর্তন করলে কি পাওয়া যায় সেটা তোমরা দেখেছ। তো এই যে ও বাক্যকে আবর্তন করলে কি পাওয়া যায়? আবার দেখো, আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছিলাম ও বাক্যের কোনো আবর্তন হয় না। তো যখনই ও বাক্যের এই আবর্তন করা হয় তখনই সেখানে একটা ফ্যালাসি দেখা দেয়, এবং সেই ফ্যালাসিটাকে বলা হচ্ছে কি ও বাক্যের অবৈধ আবর্তন। যেহেতু ও বাক্যের আবর্তনই হয় না বলা আছে, আবার সেটাকে আবর্তন করতে যাচ্ছি, সুতরাং সেখানে অবশ্যই একটা কি ভুল ত্রুটি দেখা যাবে। চতুষ্পদী অনুপপত্তি, এটা নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিত কথা বলতে হবে। অব্যাপ্য মধ্যপদ নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। এখন আমি একটু কথা বলতে চাই যে অনেক সময় কোশ্চেন থাকে যে ফ্যালাসি বা অনুপপত্তি কাকে বলে। এই সংজ্ঞাটা তোমাদের জানা দরকার আছে। সংজ্ঞাটা খুবই সহজ, তুমি নিজে থেকে এই সংজ্ঞাটা তৈরি করতে পারবে। যে কিভাবে? যে যুক্তিবিদ্যায় যুক্তি প্রদানের ক্ষেত্রে সবসময় কিছু নিয়ম কানুনের মধ্যে থেকে বা যুক্তি পদ্ধতি অনুসরণ করে যুক্তি প্রয়োগ করতে হয়, এবং সেই জন্য ওই যে বলা হয়েছে নিয়ম কানুন এবং যুক্তি পদ্ধতি। কোনো যুক্তি দিতে গিয়ে যখন যুক্তির নিয়ম লঙ্ঘন করা হয় এবং সেই লঙ্ঘন করার ফলে একটা কি ভুল ত্রুটি দেখা দেয়, যুক্তিটা অবৈধভাবে আসে, তখনই তাকে তোমার কি ফ্যালাসি বা অনুপপত্তি বলা হয়। এখন যদি বলা হয় যে চতুষ্পদী
অনুপপত্তি কাকে বলা হয়, পরীক্ষায় তোমরা মাঝে মাঝে দেখবে চতুষ্পদী একটা বিরাট বিষয়। এই চতুষ্পদী অনুপপত্তি কাকে বলা হয়? চতুষ্পদী এটা হচ্ছে সহানুমানের একটা অংশ। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমাদের সহানুমানে 3টি পদের কথা বলা হয়েছিল, যে 3টা পদ থাকবে। সহানুমানের একটা নিয়মই হচ্ছে 3টা পদ থাকবে। কিন্তু যখন দেখা যায় যে আপাত দৃষ্টিতে সেটা একটা সহানুমান, কিন্তু সহানুমানের এই সহানুমানটাকে টেস্ট করলে, ভ্যালিডিটি প্রুফ করতে গেলে দেখা যায় যে সেখানে 3টা পদ নেই, 4টা পদ দেখা যায়। এই 4টা পদ দেখা যায়, এই কারণে এই অনুপপত্তির নামকরণ করা হয়েছে চতুষ্পদী অনুপপত্তি। 3টা পদ কি কি? 3টি পদের মধ্যে তোমাদের জানা আছে, 1 প্রধান পদ, 2 অপ্রধান পদ, 3 মধ্যপদ। এই 3টা পদ যখন থাকে তখন সেটা একটা বৈধ সহানুমান বা যুক্তি। বাট ওই সহানুমানটাই আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটা একটা সহানুমান, কিন্তু সেটাকে ভ্যালিডিটি প্রুফ করতে গেলে দেখা যায় সেখানে পদের সংখ্যা কত? 4। যখন এই পদের সংখ্যা 4, সুতরাং সেটা চতুষ্পদী অনুপপত্তি দোষে দুষ্ট এভাবে লিখতে হয়। এখন আসো আমি 5 নিয়ে কথা বলি। 5-এ কি বলা হয়েছে? অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। এটাও কিন্তু সহানুমান। এই চতুষ্পদী থেকে শুরু করে এই 7 নম্বর পর্যন্ত এই 4টা অনুপপত্তি, চতুষ্পদী, মধ্যপদ, প্রধান পদ এবং অপ্রধান পদ, এই 4টাই হচ্ছে তোমার কি? পদ সম্পর্কিত অনুপপত্তি। তো আমরা যখন দেখি যে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি, এই বিষয়ে যদি আমি তোমাকে এখন বলি যে এটা কেন, এটাও প্রশ্ন হতে পারে, অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি কাকে বলে? দেখো, সহানুমানের একটা নিয়মই আছে যে আশ্রয় বাক্যে, আমাদের সহানুমানের 2টি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত। আশ্রয় বাক্যে 2টির মধ্যে যে কোনো একটি আশ্রয় বাক্যে কি হতে হবে? মধ্যপদকে ব্যাপ্য হতে হবে। যদি হয় তাহলে যুক্তিটি বৈধ, আর যদি না হয় তাহলে যুক্তিটি অবৈধ। এবং কোন দোষে দুষ্ট? সেটা হচ্ছে অব্যাপ্য মধ্যপদ জনিত অনুপপত্তি। আসলে বিষয়টা এরকম, আশ্রয় বাক্যে তোমার মধ্যপদ ব্যাপ্য নয়, বাট সিদ্ধান্তে দেখা যাচ্ছে কি ব্যাপ্য হয়ে গেছে বা ব্যাপ্য হয়নি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এটা একটা সহানুমান, এই সহানুমানের যে কোনো আশ্রয় বাক্যে মধ্যপদ ব্যাপ্য হয়েছে কি না, এটা যদি দেখা যায়, আমরা অনেকগুলো আমাদের টেস্টার আছে, অর্থাৎ পরীক্ষার যন্ত্র আছে এই যুক্তিবিদ্যায় করার জন্য, সেটা একটা সূত্র, সেটাকে আমি তোমার টেস্টার বা সূত্র বললাম, যন্ত্র বললাম। যেমন সেই সূত্রগুলো তুমি যখন পড়বে তখন এটা তুমি সহজেই কি এটা বৈধ না অবৈধ এটা বের করতে পারবে। তো এটা গেল। এখন অবৈধ প্রধান পদ জনিত এই বিষয়টা হচ্ছে, এই প্রধান পদ আর অপ্রধান পদ দেখা যায় কি যে তোমার আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, এরকম বিষয়। আমরা অনুক স্বীকৃতিমূলক তার মধ্যে বলি। অনুক স্বীকৃতিমূলক এটা হচ্ছে প্রাকল্পিক সহানুমানের 2টা বিষয়, একটা হচ্ছে অনুক আর একটা হচ্ছে পূর্বক। অনুক আগের অংশ, পূর্বক হচ্ছে পরের অংশ। তো এখানে দেখা যায় যে বলাই হয়েছে অনুক স্বীকৃতিমূলক অনুপপত্তি। ওই সূত্রটা ছিল এরকম যে অনুককে অস্বীকার করা যাবে, পূর্বককে স্বীকার করা যাবে। কিন্তু ওখানে যে ঘটনাটা ঘটে সেটা দেখা যায় কি যে অনুককেই স্বীকার করা হয়, অনুককে স্বীকার করার কথা নয়, বাট সিদ্ধান্তে গিয়ে অনুককে স্বীকার করা হয়, এ কারণে ফেলাসিটা উৎপত্তি। একইভাবে পূর্বক স্বীকৃতিমূলক, তার মানে বোঝা গেছে যে ওই নিয়মে পূর্বক স্বীকৃতি, অর্থাৎ পূর্বককে স্বীকার করা যাবে না, অনুককে স্বীকার করতে হবে। কিন্তু সিদ্ধান্তে ঘটনাটা ঘটে গেছে এরকম যে পূর্বককেই স্বীকার করতে হচ্ছে, পূর্বককে স্বীকার করে সিদ্ধান্ত টানা হয়েছে, যে কারণে পূর্বক স্বীকৃতিমূলক অনুপপত্তি ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী ক্লাসে আজকে তোমাদের হোমওয়ার্ক, দিস ইজ হোমওয়ার্ক, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম জাস্ট পড়ে মুখস্থ করার জন্য। আমি 9টা অনুপপত্তির কথা বলেছি, আরও কয়েকটা অনুপপত্তি এখানে অ্যাবসেন্স আছে, সেটা আমি দিইনি। মূলত এই কয়টার উপরেই তোমার পরীক্ষার কোশ্চেন হয়, যার কারণে এই 9টা তোমরা একেবারে মুখস্থ করো। এবং এর পরবর্তীতে আমি যখন ক্লাস নেব সেই ক্লাসগুলোতে ওই একটা করে যে অনুপপত্তি 1-2টা করে আমি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে এটা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
করোনাকালীন সময়ে তোমরা ঘরে আছো, সামাজিক দূরত্ব মেনে চলছো। হ্যাঁ, সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।